5,000 টাকা দরে শেয়ারটা বেচো। এখন অনেকের কাছে মনে হয়েছে যে অল টাইম কোম্পানি ভালো করবে, ও কি করবে, ও অল টাইম কোম্পানির শেয়ার কিনবে। কোত্থেকে কিনবে? কারণ ও যদি সরাসরি অল টাইম কোম্পানির টাকা দেয় আর অল টাইম কোম্পানি যদি বলে যে তুই আমার টাকা দেস নাই, তখন তো ছাড়া বিপদে পড়ে যাবো। এর লেগা এইখানে আসতেছে এক্সচেঞ্জ, মিডলম্যান। তাহলে এক্সচেঞ্জ গুলা কি করতেছে? আমার থেকে টাকা নিচ্ছে, ওর থেকে শেয়ার নিচ্ছে, মাঝখানে শুধু হাত বদল করে দিচ্ছে। এটা ফ্রিতে না, এইটার জন্য ও কিছু চার্জ নিচ্ছে। 1040 টাকা, 1030 টাকা, 50 টাকা, এইভাবে ও কিছু চার্জ নিচ্ছে। বুঝছেন? এইটাই হলো স্টক এক্সচেঞ্জের কাজ। এখন এইটা যখন ফরেক্সে হবে, ফরেন এক্সচেঞ্জ, তখন কি হবে? তখন ফরেক্সের ভিতরে আপনি যদি ট্রেড করেন, আপনি চাইলেই ডলার কিনতে পারবেন না। বুঝছেন? কারণ ওইখানে পিপের মাধ্যমে, লটের মাধ্যমে, সুইং এর মাধ্যমে আমি প্রফিট করি, ডলার আমি ওন করতে পারবো না। আমি শুধু এটার প্রিডিক্ট করার মাধ্যমে আমি শুধু বলবো যে ডলারের দাম বাড়তে পারে, ডলারের দাম কমতে পারে, ওইটা প্রিডিকশনের মাধ্যমে আমি ইনকাম করতে পারবো। তার মানে আমি তো চাইলেই ডলার কিছু করতে পারতেছি না, আমার কাছে তো ওয়ে নাই। আমি এখন যদি আমেরিকার বই ও রিজার্ভ ব্যাংকের যাই বললাম যে আমার কাছে এই যে $10 আছে, তোমাকে আগামী 2 বছর পর তোমাকে ডলার রেট এখন 110 টাকা, আগামী বছর হইবে 114 টাকা, তুমি এই $10 তখন 14 হইব, তুমি আমার টাকা দিয়ে দিবা। পসিবল না। এইখানে আসা হইলো এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের জন্য আলাদা আলাদা ডিফারেন্ট মার্কেটে ডিফারেন্ট এক্সচেঞ্জ আছে। যেমন আপনার ফরেক্সের জন্য আছে কি এক্সনেস, আরো ভালো ভালো আছে। বাংলাদেশে এক্সনেসটা মোটামুটি ভালো, ওদের পেমেন্ট মেথড গুলো ভালো। দেন আপনার ক্রিপ্টোর জন্য আছে বাইন্যান্স, ফেমাস, সব থেকে বেশি লিকুইডিটি থাকে মার্কেটে বাইন্যান্সের। দেন বাইবিট আছে, crypto.com আছে, কয়েন বেস আছে। এগুলা কি? এগুলা হলো সব ক্রিপ্টোর এক্সচেঞ্জ। এদের মাধ্যমে আমি ট্রেডটারে এক্সিকিউট করি। তাই আমরা বলি না এই যে ব্রোকার, এটা বাংলা, ইংলিশে হলো এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের কাজ কি? আমার থেকে ডলার নিবে, আরেকজনের থেকে মূল যেটার উপর আমি ট্রেড করব ওই জিনিসটা নিবে, দুইজনের হাত বদল করে দিবে, মাঝখান থেকে আমার থেকে কিছু প্রফিট কাটা রাখবে। যেমন আমরা কোয়াটেক্সে যখন কোনো ট্রেড করি, আমরা $10 ট্রেড করলে আমাদের $19 দেয়, বাকি $1 ওর এক্সচেঞ্জ ফি। কারণ কি? ও যে এই যে আমাকে টাকাগুলো লস করার লেগে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, এর লেগে আমরা ওরে প্রত্যেকটা ট্রেডে $1, $10, $1, আপনার $100, $2, $3 এইভাবে ওদের দিচ্ছি। বুঝা গেছে? এইভাবে কাজ করে হইলো আমার এক্সচেঞ্জ। এখন ডিফারেন্ট মার্কেটের জন্য ডিফারেন্ট এক্সচেঞ্জ আছে। যেমন ফরেক্স মার্কেটের জন্য এক্সনেস আছে, ক্রিপ্টোর জন্য বাইন্যান্স বেস্ট। বুঝছেন? তাইলে আবার আপনার ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, কি করে? আবার আপনার চট্টগ্রাম আছে চিটাগং স্টক এক্সচেঞ্জ, আবার ইন্ডিয়া আছে আপনার বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। মানে কি? এদের আওতাধীন অবস্থায় আপনি চাইলে, মানে এরা কি করে, ধরেন আমি বাইরের একটা উদাহরণ দিই, ইন্ডিয়ারে আমি ব্যাংক নিফটির ভিতরে ট্রেড করব। তাহলে কি করবো? এখন আমি তো চাইলেই ব্যাংকে সরাসরি বলতে পারবো না তুমি আজকে আপে যাবা, এই যে আমার $1,000 তুমি আমার টাকা দাও। তাহলে এটার জন্য আমার একটা প্ল্যাটফর্ম লাগবে। ওই প্ল্যাটফর্মটাই হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ। বুঝছেন? ওর মাধ্যমে আমি ট্রেডটা এক্সিকিউট করতে পারতেছি। আর এইখানে ও হইলো সব থেকে বড় প্রুফ। কারণ আমি সরাসরি যাই যদি মার্কেটে টাকা দেই, আমি ভাইয়া সব বুঝাই দিব ভাই, সব বুঝাই দেবো। তাহলে আমি সরাসরি যায় যদি স্টকে টাকা দেই, তাহলে ও যদি আমার না দেয়, কোম্পানিতে যায় যদি সরাসরি টাকা দেই, ও যদি আমার না দেয়, তাহলে আমার কি হবে? আমি তো ধরা খাই গেলাম। আর ও এত বড় কোম্পানি, আমি চাইলে ওর সাথে পাইডা উঠবো না। বুঝছেন? তাহলে কি করতে হবে? আমার এখানে একটা মিডলম্যান লাগবে যে আমার দায়িত্ব নিবে। বুঝছেন? এই দায়িত্বটাই নেয় মূলত স্টক এক্সচেঞ্জ। এখন আমি যদি বাটার একটা মানে কি বলে শেয়ার কিনতে যাই, তাহলে কি করতে হবে? আমার ঢাকা স্টক এক্সচেঞ্জে যাইতে হবে, ওইখানে যাই আমার বিও অ্যাকাউন্ট খুলতে হবে, দেন আমি ওইখানে ইনভেস্টিং করতে পারবো। একটা জিনিস, বাংলাদেশের স্টক মার্কেটে আপনি ডে ট্রেডিং করতে পারবেন না, স্ক্যাল্পিং করতে পারবেন না, সুইং ট্রেডিং করতে পারবেন, মার্কেটে কোনো লিকুইডিটি নাই। বুঝছেন? তখন আপনি চিন্তা করলেন আজকে ম্যারিকোর শেয়ার কিনবেন, 1 লাখ শেয়ার কিনলেন ম্যারিকোর 600 টাকা করে, আপনি সুইং করতেছেন, 3 দিন পর দেখবেন 600 টাকায় পড়ে রয়েছে। কারণ বাংলাদেশের মার্কেটে কোনো লিকুইডিটি নাই। লিকুইডিটি কি বুঝাই দিব ইনশাল্লাহ, খালি শুনেন। তাহলে লিকুইডিটি, আচ্ছা বলেই দিই, লিকুইডিটি জিনিসটা হলো মার্কেটের কাস্টমার খুবই কম। এটা আরো বহু টার্মস আর কন্ডিশন আছে, ওটা পরে বলবো। লিকুইডিটি মানে হলো মার্কেটের কাস্টমার, কারণ মার্কেটে বায়ার সেলার খুব কম। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের ভিতরে দৈনিক ট্রেড হয় বা ইনভেস্টিং হয়, ট্রেড নাই হয়, কারণ যেই জায়গায় ডে ট্রেডিং করা যায় না, একদিনের ভিতরে কেনা বেচা করা যায় না, যেখানে স্ক্যাল্পিং করা যায় না, এইখানে তো ট্রেডিং এর কোনো প্রশ্নই আসে না। এই জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জে, চিটাগং স্টক এক্সচেঞ্জে আপনি চাইলে ট্রেডিং করতে পারবেন না, ইনভেস্টিং করতে পারবেন। আর বাংলাদেশের কোম্পানির যে অবস্থা, জানি না বাংলাদেশে মানে ইনভেস্ট করে কে কতটুকু কি করতে পারে। অনেক বড় ক্যাপিটাল লাগে, এত বড় ক্যাপিটাল লাগে যে ক্যাপিটাল দিয়ে যদি কেউ বিজনেস করে ও আরো বেশি টাকা ইনকাম করতে পারবে।
বুঝছেন? এই হলো বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের অবস্থা। দৈনিক বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের ভিতরে লিকুইডিটি মানে বায়ার সেলার্সের পরিমাণ হলো মাত্র 400 কোটি টাকা। আর ভাই 400 কোটি টাকা একটা ফরেক্সের ট্রেডার দৈনিক ট্রেড করে, বুঝছেন? এই জন্য বাংলাদেশের মার্কেটের ভিতরে লিকুইডিটি কম। তবে আমি শিওর 100% মানুষ যেই পরিমাণে বাড়তেছে বাংলাদেশেও ডে ট্রেডিং স্ক্যাল্পিং চালু হবে। কারণ আমি মোটামুটি একটা ব্রোকারের সাথেও কথা হয়েছে, চিনবেন হয়তো অনেকে, নাম না বলি। উনি আমার বলছিল যে আমি ওনাদের ভিডিও মার্কেটিং যাতে করে দিই, বুঝছেন? ওনাদের ভিডিও মার্কেটিং করে দিব আমি, আমার 2% দিবে, পুরো বিজনেসে 2% দিবে, আমি ওনাদের ভিডিও মার্কেটিং করে দিব। ওনারাও চাচ্ছে বাংলাদেশে এমন একটা প্ল্যাটফর্ম খুলুক যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি স্ক্যাল্পিং করতে পারেন। যদি এটা হয়ে যায় আল্লাহর রহমতে, তাইলে আমার মনে হয় যে এই যে এখন যারা জানতেছে রিয়েল ট্রেডিং, রিয়েল ইনভেস্টিং, এরা তখন অনেক ভালো করবে। কারণ যে কোনো একটা জিনিস নতুন নতুন যখন কেউ অ্যাডাপ্ট করে নেয় তখন ওই জিনিসটার ভ্যালু অনেক বেশি থাকে। যখন বাংলাদেশে এই জিনিসটা আসবে, আমরা যারা যারা এই জিনিসটা পারি, আমরা এটা থেকে অনেক ভালো প্রফিট করতে পারবো। আর যারা টিকটক ট্রেডার, হ্যাঁ অবস্থা খারাপ হয়ে গেছে। তাহলে আমি আমার মনটা বলতেছে ইনশাল্লাহ 5 বছর হোক 10 বছর হোক, বাট আসবে শিওর 100%। বাংলাদেশে বসে আমি চাইলে ডে ট্রেডিং, ব্যাংক নিফটি, ইন্ডিয়ার ব্যাংক নিফটির মতন ট্রেডিং ইনশাল্লাহ করতে পারবো, লাগবে শুধু একটু সময়। তাইলে এবার আসি আমি 2টা জিনিস, এটা শেষ, এক্সচেঞ্জ শেষ হয়েছে, দেন একটা আউটলাইন দিব, ক্লাস আমরা কি কি করব, কোন দিন কি ক্লাস থাকবে, পুরো ক্লাসের সিলেবাস দিব। দেন আজকের ক্লাসটা শেষ। রিজন হইলো আজকের ক্লাসটার ভিতরে বহুত ইনফরমেশন, এই জন্য বেশি গেজাইলাম না, কারণ এখানে যদি আরো গেজাই সমস্যা হয়ে যাবে। আমি যখন টেকনিক্যাল নিয়ে পড়াবো, ধরেন আজকে চার্ট প্যাটার্ন নিয়ে পড়াচ্ছি, একটা টপিকের উপরেই থাকতেছে, আপনি ওইখানে কনসেন্ট্রেট করতে পারেন। বাট আজকের যে জিনিসগুলা ফ্লাকচুয়েশন হচ্ছে, কালকে একটু কষ্ট হইলো, আমরা সবাই যার যার মনে হয় যে ভ্যালু দিবেন 2-3 বার করে ভিডিওটা দেখেন। নোট 100% করবেন, এটা আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ। তাহলে আজকের লাস্ট টপিক হলো ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হইলো আমি যখন কোনো কোম্পানির অভ্যন্তরীণ জিনিসগুলা জানবো, যেমন ধরেন বাটা, আমি বাটার শেয়ার কিনবো, এখন ওই জিনিসটা আমি যখন ওর ভিতরগত যত কিছু জানবো, ধরেন বাটার বর্তমানে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হইলো আমাদের আফরান নিশু, বুঝছেন? তাইলে আফরান নিশুর ভালো একটা ফ্যান বেজ আছে। এখন ও যদি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়, তার মানে কি ও একটা ভ্যালুয়েবল পারসন। বাংলাদেশে না ভাইয়া, কালকে ক্লাস নাই ভাইয়া, প্লিজ কোশ্চেন করেন না ভাই। বাংলাদেশে যদি ওর মতো একটা মানুষ কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর থাকে, কারণ জোতা সব থেকে বেশি কিনে ইয়াং জেনারেশন, বুড়াগো জোতা কিনে দিলে 6 মাস পর 1 বছর পর আরেকটা কিনবে, ইয়াং জেনারেশন প্রত্যেক মাসে মাসে লাগবে। তাহলে ইয়াং জেনারেশন মোটামুটি কারে ভালো জানে, আফরান নিশুরে মোটামুটি ভালোই জানে, সিএমএর মোটামুটি ভালোই জানে। তাইলে ওদের যখন কোম্পানিতে মানে ভালো একটা জায়গায় রাখবে, তার মানে কি এই কোম্পানির মার্কেটিংটা ভালো হচ্ছে, আর যখন মার্কেটিংটা ভালো হয় ওই কোম্পানির সেলটাও ভালো হচ্ছে, বুঝছেন? এই সবগুলো জিনিস আপনার জানতে হবে, ফান্ডামেন্টাল। আপনি আজকে ট্রেড করতেছেন, ক্রিপ্টোতে ট্রেড করতেছেন, আপনার নিউজ সম্পর্কে জানতে হবে, ইউএসএ কি হয়েছে, জো বাইডেন কি বলছে, আপনার সব জানতে হবে। প্রত্যেকটা মুখের কথা ইম্পর্টেন্ট, বুঝছেন? কারণ ইলন মাস্ক একটা কয়েনের কথা বলছে, বলছিলাম রাতারাত্রি কয়েনের 3 গুণ টাকা বেড়ে গেছে, $1 ছিল $3 চলে আসছে। সো প্রত্যেকটা জিনিস আপনার ইম্পর্টেন্ট, এগুলো আপনার জানতে হবে। তাহলে আমি যখন কোনো কোম্পানির ভিতরগত জিনিস জানবো, ওই কোম্পানিটা কি হইলো আবার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখন ধরেন বাটা কোম্পানির ভিতরে চিন্তা করলো যে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করবে, ওরা মোবাইল বানাবে। এখন বাটা ওর সাথে যায় কি জামা কাপড়, বাট ও ইনভেস্ট করতেছে মোবাইল বানানোতে, কারণ বাটার সাথে টেকনিক্যাল জিনিস যাই না, ওর সাথে যাবে ফ্যাশনেবল জিনিস। এখন ও যদি চিন্তা করে যে বাটা বাংলাদেশের ভিতরে ফ্যাশনেবল গুচির মতন ভালো একটা শোরুম লঞ্চ করবে, যে শোরুমটার ভিতরে ট্রেন্ডি যত পোশাক আশাক আছে সব থাকবে, আমি জানছি ভিতরগত জিনিস, আমি জানছি যে এগুলা নিউজ পড়লে আপনি বুঝবেন। তখন কি হবে, ভালো ভালো কিছু ব্র্যান্ড অ্যাম্বাসিডর রাখবে। ব্র্যান্ড অ্যাম্বাসিডর কি করে, ওদের মার্কেটিং এ কাজ করে। যখন ভালো ভালো কিছু ব্র্যান্ড অ্যাম্বাসিডর রাখবে, তখন ওই কোম্পানির সেল বাড়বে। আর যদি বাটার সেল বাড়ে, তাইলে ওর নতুন যে প্রোডাক্টটা লঞ্চ হবে ওইটারও সেল বাড়বে। তাহলে দুইটা কি হবে, বুম হবে। তাহলে এখন যদি বাটার একটা শেয়ারের দাম 15 টাকা থাকে, তাহলে 1 বছর পর যদি বাটা এটা করে, সামনে কোরবানি আসবে, রোজা আসবে, পরে ঈদ আসবে, তার মানে 2-3 বছর পরে আমার টাকাটা 3-4 গুণ হয়ে যাবে। আজকে 15 টাকার শেয়ার বাটা 30 টাকায় করে ফেলবে, কারণ ও অনেকগুলো ভালো ভালো প্রজেক্ট লঞ্চ করতেছে, ওইখান থেকে প্রফিট আসবে। আর বাটা এত বড় ভালো একটা কোম্পানি, ওইখান থেকে প্রফিট আসলে আমিও ভালো একটা প্রফিট পাবো। তাহলে আমার এইখানে 15 টাকা 30 টাকায় পরিণত হয়ে যাচ্ছে উইদিন 1 ইয়ার। তাহলে আমি যদি এখানে 1 লাখ টাকা লাগাই রাখি, তাহলে এখানে আমার 2 লাখ টাকা হয়ে যাবে 1 বছরে। এটা কি হইলো, আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আমি ভিতরগত জিনিসগুলো জানছি। এখন অনেকে দেখবেন হুট করে মার্কেটে বড় একটা ক্যান্ডেল হয়ে যায়, আপনার আমি মগার মতন দাঁড়ায় থাকি, আর যারা নিউজে ট্রেড করে তারা ওইখান থেকে হিউজ প্রফিট কামায় ফেলে।
যেমন বিটকয়েন লাস্ট 4 দিন ধরে অনেক লো, অনেক লো, অনেক লো।